উপন্যাস প্রেমঘোর লিখেছেন নার্গিস সুলতানা রিপা। পর্ব ৫৮। আজ সকালে নৌসিনকে আর পড়তে বলেনি সাদাত। শরীরটা নেতিয়ে গেছে মেয়েটার। নামাজ পড়ে আবার শুয়েছে নৌসিন। ঘুমায়নি অবশ্য। পাশে বসে সাদাত কাজ করছে। উঠছো কেন? আজ শুয়ে থাকতে ভালো লাগছে না। দেখি বলে সাদাত নৌসিনকে নিজের সাথে হেলান দিয়ে বসিয়ে দিল। হালকা করে জড়িয়ে ধরে বলল, এখনো চুলকাচ্ছে? খারাপ লাগছে তাই না? না, একটু একটু চুলকাচ্ছে আর কি। কমে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তুমি একটু বসো, আমি আসছি। কোথায় যাবে? বসো, আমি যাব আর আসবো। সাদাত নৌসিনকে ছেড়ে দিয়ে রুমের বাইরে চলে গেল। কিছুক্ষণ পর এক বাটি স্যুপ নিয়ে রুমে প্রবেশ করার সাথে সাথে নৌসিন বলে ওঠে, আমি কিন্তু কিছু খাবো না। সাদাত হেসে ফেলে। পাশে বসে বলছে, আমি আমার জানটার জন্য নিজের হাতে বানিয়ে আনলাম। এখন সে যদি আমার কষ্টের কোনো দাম না দেয়, তাহলে তো আমার মতো হতভাগা আর কেউ নেই। ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে, তাই না? মুচকি হেসে সাদাত বলে, দেখি হা করো। নৌসিন আর কথা বাড়ালো না। আসলেই তো সাদাত এত সকালে ওর কাজ রেখে কত কষ্ট করে ওর জন্য স্যুপ করলো। সেটা না খেলে নৌসিনেরও ভালো লাগবে না। নৌসিন সাদাতের হাত থেকে বাটিটা নিয়ে সাদাতকেও এক চামচ স্যুপ খাইয়ে দিল। এভাবে শেয়ার করেই এক বাটি স্যুপ শেষ করলো দুজনে। সাদাত জানতো নৌসিন পুরোটা কখনো খাবে না। তাতে কি, কিছুটা তো খেলে এতেই শান্তি। এখন চুপচাপ এখানে বসবে। নৌসিন হাসি মুখ নিয়ে বলল, সাদাত আবারও কাজে লেগে যায়। কিছুক্ষণ পর নৌসিন সাদাতের উরুর উপর মাথা রাখে। বুঝতে পারে সাদাত নৌসিনের আবারও ঘুম পাচ্ছে। তাই ভালো করে নিজের কোলে মাথা দিয়ে শুয়ে রেখে চুলে বিলি কেটে দিচ্ছে। মুহূর্তের মাঝেই নৌসিন গভীরভাবে ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। সাদাত নৌসিনের উপর দিয়ে হাত চালিয়ে কাজ করতে থাকে। কিন্তু নৌসিনের এতে কোনো ডিস্টার্ব হচ্ছে না। কেননা সাদাত নৌসিনে ডিস্টার্ব হবে এমন কিছুই করছে না। এমনভাবে কাজ করছে নৌসিনের গায়ে এক ফোঁটাও হাতও লাগছে না। ৯টার দিকে সাদাত নৌসিনকে বিছানায় শুয়ে দিয়ে ফোনটা হাতে নিল। রিদির সাথে কথা বলার দরকার, এটা ভেবে বারান্দা গিয়ে রিদিকে একটা কল করলো। সাদাত খুব দরকার ছাড়া রিদির রুমে কখনো যায় না। মেয়েটা সব জেনেও হুটহাট জড়িয়ে ধরে। এটা সাদাতের একদম ভালো লাগে না। তাছাড়া এমন যুবতী একটা মেয়ে জামা কাপড়ে ঠিক নেই। মেয়েটা ইচ্ছে করেই সাদাতের সামনে আরও বেশি শরীর দেখিয়ে বেড়ায়। আর এটা সাদাত খুব ভালোভাবেই বুঝতে পারে। তাই আগে যাও একটু সহ্য হতো। এখন সাদাত এই রিদি মানুষ তো দূরের কথা, নামটাকেও পছন্দ করে না। কল করছে সাদাত, কিন্তু ওপাশ থেকে ফোনটা বন্ধ দেখাচ্ছে। কি ব্যাপার, ওর ফোন বন্ধ? ওর ফোন তো সবসময় চালু থাকে। সাদাত রিদির খোঁজ করার জন্য রুম থেকে বেরিয়ে রিদির রুমের দিকে যায়। ওর সাথে কথা বলাটা জরুরি। কেউ না কেউ তো কালকের কাজটা করেছে। তা না হলে তো নৌসিন হঠাৎ এতটা অসুস্থ হয়ে পড়তো না। সাদাত রিদির রুমের সামনে গিয়ে দেখলো দরজা বাইরে থেকে লক করা। তার মানে কি রিদি রুমে নেই? অফিসে চলে গেল না তো? পেছন থেকে প্রাপ্তির ডাকে ধ্যান ভাঙে সাদাতের। ভাইয়া, কি বিড়বিড় করছো একা একা? ও তুই, রিদি কোথায় রে? কোথায় মানে, তুমি জানো না? না, কি জানবো? বলো কি? বাসায় সবাই জানে আর তুমি জানো না? কি বলবি তো নাকি? আপু তো কাল রাতে জাপান চলে গেছে। জাপান? হ্যাঁ, অফিসে একটা কাজের জন্য। কালই যেতে হয়েছে। কাল বিকেলেই ফিক্সড হয়েছে নাকি? তো মাকে বলছিল তখন, শুনলাম আর কি। রিদির কাজ ভালো হওয়ায় ওকে মাঝে মাঝে দেশের বাইরেও যেতে হয়। তাই এখানে সাদাত খুব একটা অবাক হলো না। আর অবাক হওয়ারও কিছু নেই। রিদি নিজের কাজকে খুব ভালোবাসে। শুধু জেদটাই যা একটু বেশি। ওকে যা। প্রাপ্তি সিঁড়ি দিয়ে নামছে। এমন সময় সাদাত আবার পিছু ডাকে, এদিক আয়। প্রাপ্তি আবার ওপারে উঠে সাদাতের কাছে যায়। কি ভাইয়া?
সাদাত প্রাপ্তির পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। প্রাপ্তি শাড়ি পরেছে, বেশ লাগছে মেয়েটাকে। তবুও সাদাত কড়া ভাষায় বলল, কোথায় যাচ্ছিস? প্রাপ্তি তো সাদাতের চাহনি দেখি ভয় করছে, তবুও বুকে অনেকটা সাহস এনে উত্তর দিল, ভাইয়া, আজ না আমার এক ফ্রেন্ডের বোনের বিয়া। তো? প্রাপ্তির গলা শুকিয়ে আসছে। ওর মা পারমিশন দিয়েছে যাওয়ার জন্য। এখন যদি সাদাত না দেয় তাহলে বেচারি আর যেতে পারবে না। তখন মাকে বললেও লাভ হবে না। আসলে সব বন্ধুরা যাবে, তাই তো? প্রাপ্তি মাথা নিচু করে বলল, হুম। তা আজকে কি বিয়ে? মাথা নাড়িয়ে না করলো প্রাপ্তি। তাহলে গায়ে হলুদ? এই জন্য হলুদ শাড়ি? হুম। গাড়ি নিয়ে যাও। প্রাপ্তি মনে লাড্ডু ফুটল। ও তো ভেবেছিল সাদাত ওকে যেতেই দেবে না। সত্যি তো হেঁটেই যাবে? না না, তা না, তবে সবাই একসাথে গেলে। তার মানে বাই এনি চান্স তুই রিক্সা চড়তে চাচ্ছিস তো? এই রে, সাদাত ধরে ফেলেছে। সাদাত রিক্সা খুব একটা পছন্দ করে না। আর মেয়েরা যে শাড়ি পরে কোট না উঠিয়ে রাস্তায় বের হয়, এটা আরও খারাপ লাগে। তবে সাথে কেউ থাকলে সেটা অন্য কথা। একা যাওয়াটা ভালো লাগে না সাদাদের। আর সে মানুষটা যদি নিজের বোন হয় তাহলে তো ওভার প্রোটেকশন দিতেই হবে। তার উপর বোন আবার চরম পর্যায়ে সুন্দরী। প্রাপ্তি মনটা খারাপ করে রেখেছে দেখে সাদাত বসে, বাবার গাড়ি বলে দিচ্ছি আমি, সেটাতে করে সবাই চলে যেও। ভাইয়া, আসলেই জেঠুর গাড়ি নিয়ে যাব। হ্যাঁ, তা না হলে তোর মুঠি মুঠি বন্ধুরা ধরবে না ছোট গাড়িতে। আর তুইও তো দিন দিন হাতি হচ্ছিস। ভাইয়া, এটা কিন্তু ঠিক না। আজ একটু বেশি খাই বলে। হুম। হোপ, পিচ্ছি। তুমি পিচ্ছি, তোমার বউও পিচ্ছি। তবে রে, প্রাপ্তি এক দৌড়ে নিচে। হাসতে থাকে সাদাত। প্রাপ্তি নিচে নেমে সাদাতকে ভেঙচিয়ে বাড়ির বাইরে চলে যায়। সাদাত ড্রাইভারকে ফোন করে বলল, চাচা, প্রাপ্তিকে বাবার গাড়িটা করে নিয়ে যান। কোথায় কোথায় যাবে নিয়ে যান। কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ফোন করে জানাবেন। ওর আশেপাশে থাকবেন সব সময়। আর সন্ধ্যার আগে বাসায় নিয়ে আসবেন। উপাস থেকে। আচ্ছা বাবা, তাই বড় সাহেব, বাবাকে আমি ড্রপ করে দেব। আচ্ছা, ওকে। সাদাত কল শেষ করে রুমে চলে যায়। নৌসিনকে ডেকে তুলে ফ্রেশ করিয়ে দিল। নিচে নেমে দুজনে সবার সাথে সকালে খাবারটাও খেয়ে নিল। নৌসিন সুস্থ এখন, শুধু শরীরে একটু একটু গুটি গুটি আছে, তেমন চুলকাচ্ছেও না। সাদাত নৌসিনকে বলে, বরাবরের মতো একটা মিষ্টি চুমু দিল নৌসিনের কপালে। তারপরই বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। সাদাত চলে গেল আর নৌসিন বই নিয়ে পড়তে বসে যায়। আজ নৌসিনের ফোন থাকায় সাদাত কিছু সময় পর পর নৌসিনের খোঁজখবর নিচ্ছে। অসুস্থ ছিল মেয়েটা, তাই আরও বেশি খোঁজখবর নেওয়া হয়েছে। নৌসিন এর ফাঁকে ওর বন্ধুর সাথেও যোগাযোগ করে নিয়েছে। ভালো লাগে নৌসিনের এসব ছোট ছোট একটু ফোন, SMS, এগুলো যেন ভালোবাসার মাধুর্যটা অনেক গুণ বাড়িয়ে তোলে। ব্যস্ত তো সবাই। এই ব্যস্ততার মাঝে ভালোবাসার মানুষের জন্য একটু সময় ইচ্ছে হলেই সবাই বের করতে পারে। তবেই তো ভালোবাসাটা বৃত্তের মতো বৃদ্ধি পেয়ে যায়। আর সব সময় তো ব্যস্ততার মাঝে সময় দেওয়া হয়ে ওঠে না। অপরজনকে সেটাও মানিয়ে নিতে হয়। শুধু হাই হ্যালো কম হলেই যে ভালোবাসা কমে গেছে এমন কোনো কথা নেই। শক্তির যেমন কোনো ধ্বংস নেই, আছে শুধু রূপান্তর। ঠিক ঠিক তেমনি প্রকৃতির ভালোবাসাও যে কোনো ধ্বংস নেই। দুদিন পর নসীন একদম ফিট। আজ শুক্রবার হওয়ায় সাদাত অফিসে যায়নি। আজও নসীন রান্না করছে। কি গো ছোট বৌমা, কি রান্না করছো? এই তো কাকি, আমি চিকেন করব একটু, ডাল করে ফেলেছি। ও মা, কি সুন্দর গন্ধ আসছে ডাল থেকে, তাই না বড় বৌমা? হ্যাঁ কাকি, ঠিক বলেছেন। তা তুমি ডাল খাবে তো? আসলে আমি না ডালে ধনেপাতা দিয়েছি। সে কি, তুমি যেহেতু ধনেপাতা খাবে না, দিলে কেন? আসলে কাকি, আমি তো ধনেপাতা খুব খুব লাইক করি, তাই দিয়েছি। কথাটা বলি নৌসিন হেসে দেয়। আচ্ছা, দুষ্টু মেয়ে, আমাকে বোকা বানানো হচ্ছিল। কাকি, লাভ ইউ। ওরে, লাভ ইউ টু মা।
দেখো মা, সাবধানে রান্না করো। আচ্ছা কাকি, যাও তো তুমি। নৌসিন আর আমি এদিকটা দেখছি। সারাদিন টুকটাক কিছু করতেই হবে তোমার, তাই না? তোমরা কি আমাকে বুড়ি বানাতে চাচ্ছ যে কাজ করতে দিচ্ছ না? পেছন থেকে প্রাপ্তি এসে ওর মায়ের পাশে দাঁড়ালো। মা, তুমি কি নিজেকে এখনো ইয়াং মনে করো? আল্লাহ, মাকে তুই বুড়ি বলছিস? সরি সরি, রাগ করে না মা। তুমি জানো আমার সব বন্ধুরা কত প্রশংসা করে তোমার। তুমি নাকি আমার চেয়ে ইয়াং। কথাটি বলে প্রাপ্তি হেসে দেয়। প্রাপ্তির মা বলল, তবে রে মেয়ে। নসীন আর রাফসা মামের কাণ্ডে হাসতে হাসতে শেষ। আহ, কি মিষ্টি সুবাস! আমাকে আবার রান্নাঘরে টেনে আনলো। পিউমনি, ওইটা সুবাস না, সুবাস। সুবাস না তো নেতাজি। এই পাকা ছেলে, তোর চেয়ে আমি কম জানি। আমি ঠিক জানি যে ওইটা নেতাজি সুভাষচন্দ্র বসু। আমার তো খাবারের ঘ্রাণে মুখ দিয়ে বেরিয়ে গেছিল একটা বলতে আরেকটা। ছি, সুসু কত বলো মেয়ে। বড় ভাবি, নৌসেন বলল। আরও পিউমনিকে এমন বলতে নেই বাবা। পিউমনি তো খালি খেতে চায়, সব নিয়ে বসে থাকে, কিন্তু সব তো খেতে পারে না, তাই তো বললাম। এই, তোর কি রে? ওলে এলে লালু। নৌসেন আরবের কথায় হেসে দেয়। ভাবি, তুমি হাসছো? কি বেয়াদব ছেলে, ফুপুর সাথে ব্যঙ্গাচ্ছে। দাঁড়া, তোর মাকে ডাকছি। বড় প্রাপ্তি আরবের মাকে ডাকার আগেই আরব প্রাপ্তি জামাদারে ফেলায় আর ডাকতে পারল না। আরব এখনো প্রাপ্তির জামাদারে রেখেছে। ছাড় এখন, জামা টেনে ধরেছিস কেন? আর বলবো না, তুমি খুব ভালো। তোমাকে আমি কিটক্যাট দিব। বলো না আম্মুকে। প্রাপ্তি, কি করছো তুমি? তুমি দেখেছো আমাকে ঘুষ দিতে চাইছে ও। আমি ঘুষ কোথায় দিতে চেয়েছি? নতুন বউ, আমি তো বলেছি কিটক্যাট দেব, তাই না? প্রাপ্তি আর নৌসিন দুজনেই হেসে একাকার অবস্থা। দেখেছো, ও ঘুষই বুঝে না। ঘুষ কি নতুন বউ? প্রাপ্তি আরবকে নিজের ঘাড়ে তুলে বলল, তোর বুঝতে হবে না ঘুষ কি। তুমি আম্মুকে বলবে না তো? না, বলবো না। কিটক্যাট দিতে হবে তোমায়। আমার কাছে তো দুটো কিটক্যাট আছে, তুমি খাবে? ওই, তোর কিটক্যাট লাগবে না আমার। আমি চিকেন খাবো এখন। ভাবি, আমাকে দাও একটা। আচ্ছা দাঁড়াও, আমি বাটিতে তুলে দিচ্ছি তোমাদের। নতুন বউ, আমাকেও দিবে? হ্যাঁ আব্বু। খাবে না তুমি? খাবো তো। আম্মু যদি বকে? বকবে না সোনা। তাহলে দুটো দিবে? হ্যাঁ। আচ্ছা আব্বু, দেব। এই নাও, তোমরা খেয়ে দেখো। ওয়াও, খেয়ে কি দেখবো ভাবি? গন্ধেই তো পেট ভরে যাচ্ছে আমার। এই নতুন বউ পিউমনি একাই তো শেষ কলে দিবে? না বাবু, তোমাকেও দিবে। হা কর, খাইয়ে দি। উফ, খুব মজা নতুন বউ। আসলেই সুপার ভাবি। ওয়াও, হয়েছে হয়েছে। আরব বাবু, তুমি নামাজ পড়তে যাবে না? যাবো যাবো। আমি তো ফ্রাইডে নামাজে যাই, আজও যাব। গুড বয়। তুমি জানো ফ্রাইডেতে কিসের নামাজ পড়া হয়? জানি তো, জুমায়ের নামাজ। এই তো হয়েছে। তাহলে তাড়াতাড়ি উপরে যাও। তোমার আম্মু গোসল করানোর জন্য অনেক আগে ডেকে গেছে। এখন না গেলে বকুনি দিবে। উফ। প্রাপ্তি বলল, কি ভাবছিস রে আরু? ভাবছি নতুন বউয়ের কাছে গোসল করব। নতুন বউ আমাকে গোসল দিয়ে দিবে? তাই তুমি আমার কাছে গোসল করবে? হ্যাঁ হ্যাঁ, করবো করবো। ওলে বাবু, তাহলে চলো গোসল করিয়ে দিই তোমাকে। ইয়াহু ইয়াহু। দুষ্টবাবু একটা, বলে নৌসিন আরবকে কোলে তুলে নিল। পিছন ফেরে প্রাপ্তিকে বলল, বনু, একটু ভাবিকে এদিকটা দেখতে বলো। আর খালাকে বলো সব গুছিয়ে রাখতে। ওকে ওকে, সব বলবো, তুমি যাও। নৌসিন রুমে গিয়ে দেখে সাদাত এখনও ঘুমাচ্ছে। আরবকে রুমে নিয়ে কোলে থেকে নামাতেই সে বারান্দা গিয়ে দৌড়াদৌড়ি করছে। আরব, আস্তে শোনা, ব্যথা পাবে তো। আরব শুনলে তো। একবার গ্রিল ধরে উপরে ওঠে তো আরেকবার লাফ দিয়ে সোফার উপর পড়ছে। বাচ্চা মানুষ যা করে আর কি। নসীন আরবকে রেখে সাদাতকে ডাকতে এলো। সেও তো নামাজে যাবে। সাদাত, শুনছো? নামাজে যাবে না সাদাত? গায়ে হাত দিয়ে ডাকায়। সাদাত নড়েচড়ে উঠল।
কিন্তু চোখ মেলে তাকালো না। সাদাত, কি হলো? ওঠো। শাওয়ার কখন নেবে? আর নামাজেই বা কখন যাবে? ওঠো না। ঘুমের মধ্যেই সাদাত বলল, পরে। উফ, ওঠো বলছি। কিসের পরে? ওঠো না। সাদাত নৌসিনের হাতটা নিজের বুকে চেপে ধরে টান দিয়ে নৌসিনকে ওর বুকে ফেলে দিল। কি হচ্ছে কি? কেন? কি আবার হবে? জেগেছিলে তুমি, তাই না? উফ, ঘুমিয়েছিলাম, বাট আমার প্রাণ পাখি ডাকে ঘুমটা ভেঙে গেল। তাহলে উঠছিলে না কেন? জানটা ডাকছিল তো, তাই ভালো লাগছিল। ঢং। উঠো তো। উফ। সাদাত, কি করছো? ছাড়ো। আরুপ বারান্দায় থাকুক, একটু রোমাঞ্চ তো করবই আমি। সাদাত নৌসিনের কোনো কথা না শুনে দুহাতে নৌসিনের কোমর জড়িয়ে ধরে নৌসিনের ঠোঁটের দিকে ঠোঁট এগিয়ে নিচ্ছে। নৌসিন ছাড়ানোর চেষ্টা করেও ছাড়াতে পারছে না। সাদাত, আরুপ আসবে, ছাড়ো না প্লিজ। নৌসিনের কণ্ঠটা কেমন জানি ভারী হয়ে এসেছে। বোধ হয় সাদাতের মতো ওরও নেশা পেয়েছে। সাদাত নৌসিনের ভারী কণ্ঠে আরও মাতাল হয়ে গেছে। দুজোড়া ঠোঁটের দূরত্ব প্রায় ঘুচে এসেছে। এমন সময় বারান্দা থেকে আরুপ চিল্লিয়ে বলে উঠল, নতুন বউ, গোসল করবো না? নতুন বউ, ও নতুন বউ। নতুন বউ, আমি নামবো, আসো। পলে যাব কিন্তু, অনেক উপলে উঠে গেছি, লাফ দিলে ব্যথা পাবো। নতুন বউ, ও নতুন বউ। চেঁচিয়ে যাচ্ছে, থামার নাম নেই। এত জোরে চিল্লাতে পারে এই আরুপটা। ঘোর কেটে যায় সাদাদের। নৌসিন সাদাদের থেকে নিজেকে এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে হেসে দিয়ে বারান্দায় চলে যায়। সাদাত বিরক্ত নিয়ে বলে, দূর আজাইরা। নৌসিন আরবকে গ্রিল থেকে নামিয়ে ওয়াশরুমে ঢুকে। সাদাত বেড ছেড়ে তাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। এই, তুই এখানে কেন? আরব বাথটবে লাফাচ্ছে আর বলছে, গোসল কলে দেখো না? বাবু, আসতে। দেখি, এদিকে আসো। এই, কাছে আয় বুড়ো। আরব কাছে এসো। পানি হাতে নিয়ে খেলছে। এর জন্য এসেছিস? তোর মা এই ফাইজলামের জন্য মাইর দেয়, তাই আমার বউয়ের কাছে এসেছিস? তোমাল বউ তো? আমার নতুন বউ এটা, তোমাল কেউ না। হোপ, কি সাহস দেখেছ? আমাকে ধমক দেয়। আরব, সলি কাকিমণি, আল বলবো না। কাকিমণি, আম্মু বলছে তুমি আমার কাকিমণি, চাচুর বউ যে, তাই। কিন্তু আমি তোমাকে কাকিমণি বলবই না। আচ্ছা বাবু, তোমার যা ইচ্ছা ডেকো। দেখি, এখন তো বডি ওয়াশ করতে হবে, তাই না? নড়বে না একদম। ওলে মা, ওলে মা, কি ঠান্ডা। খুব বেড়া, গরমের দিন বলে ঠান্ডা। তাড়াতাড়ি কর, আমি শাওয়ার নেব। সাদাত, দাঁড়াও না। হয়ে গেছে ওর। হ্যাঁ, তাই তো দেখছি। দেখি বাবু, এসো এসো। ও, কি ঠান্ডা লাগে আমার। এই তো, আর লাগবে না, মুছিয়ে দিচ্ছি তো পানি। তুমি আমাকে বলো কলে, তাহলে পলিয়ে দাও। আমি ছুটে আম্মুর কাছে চলে যাব আর পাঞ্জাবি পরবো। ওরে বাবা, পাঞ্জাবি পরে নামাজে যাবে? হ্যাঁ। আলে আলে, এভাবে তাহলে পলায়? তাহলে আব্বু যেভাবে পলে সেভাবে পলাও। হ্যাঁ, কিভাবে পড়ে তোমার আব্বু? আরব নৌসিনের হাত থেকে তাওয়ালেটা নিয়ে বড়দের মতো কোমরে পেঁচিয়ে নিল। এভাবে, বুঝলে? ওরে পাজি, তুমি তো আসলেই বড় হয়ে গেছো। তো আমি তো আম্মুকে বলছি, আমিও আল একটু বড় হয়ে গেলে চাচুর মতো বিয়ে করবো। নৌসিন আরবের কথা শুনে হেসে দেয়, তাই নাকি? ওই, যাবি তুই? করিস বিয়ে? আমার মেয়ে হোক, তোকে দিয়ে দেব। যা এখন, রেডি হয়ে আসবি একদম। আরব অবাক হয়ে বলে, তোমার মেয়ে? সাদাত নৌসিনকে পেছন থেকে জড়িয়ে ধরে পেটে হাত দিয়ে বলল, এই যে তোর নতুন বউ আছে না? বেইংদের মতো মাথা নেড়ে বলল, তোর নতুন বউয়ের পেটে একটা ছোট বাবু হবে, মেয়ে বাবু। সেটা বড় হলে তোর সাথে বিয়ে দেব। নৌসিন সাদাতের কথা শুনে অবাক। কি বলছে ও? অবশ্য লজ্জাও লাগছে খুব কথাটা শুনে। মনে মনে ভাবছে, ইস, কবে সেই দিন আসবে যখন সত্যি সত্যি ওর পেটে একটা বাচ্চা বেড়ে উঠবে। কবে কাউকে আরবের মতো গোসল করিয়ে দিবে। ভাবতেই একটা অজানা সুখ ভিড় করেছে নৌসিনের মনে। ও নতুন বউ, হ্যাঁ। কখন থেকে ডাকছি। ও, কি বাবু? তোমার নতুন বউ? বাবু মেয়েটার কথা ভাবছিল রে।
নৌসিন সাদাদের পেটে কনুই মেরে বলল, ধ্যাত কিসব বলছো, ছাড়ো। সাদাত ছাড়ল না। নৌসিনের পিঠ নিজের বুকের সাথে আরও মিশিয়ে নিয়ে দাঁড়িয়ে রইল। দেখি বাবা, আসো, যাও এখন পাঞ্জাবি পরে আসো। আরূপ ওকে বলি তাহলে পেঁচানো অবস্থায় ওর মায়ের রুমে চলে যায়। কি হলো, ছাড়ো, গোসল করে নাও। না। সাদাত, নামাজে যাবে না তুমি? 12:30 বেশি বাজে, 1:10 তো জামাত। কখন গোসল করবে আর নামাজেই বা যাবে কখন? সেজন্যই তো বলছি, আরূপকে যেভাবে গোসল করিয়ে দিলে আমাকেও দাও, আমিও ভালো ছেলের মতো রেডি হয়ে দিব। সাদাত, তুমি কি বাচ্চা নাকি যে আরূপের মতো গোসল করাতে হবে তোমায়? বাচ্চা না, তবে বাচ্চার বাবা তো হব একদিন। নৌসিন সাদাদের হাতের উপর হাত রেখে বলল, সত্যি কবে বাবা হতে চাও তুমি? আমি কিন্তু মা হতে চাই খুব তাড়াতাড়ি। সাদাত নৌসিনের ঘাড়ে মুখ গুজে বলল, হবে সোনা, খুব তাড়াতাড়ি তোমার সাদাত বাবা হবে। সত্যি তো? সাদাত নৌসিনের ঘাড়ে গভীরভাবে একটা চুমু দিয়ে বলল, হ্যাঁ লজ্জাবতী। এই শোনো না, আমার না আরবের মতো একটা ছেলে চাই। আমার ভাবিরও একটা ছেলে হবে, আমিও চাই। কি বলো, ভাবিরও ছেলে হবে? ভাবি কবে প্রেগনেন্ট হলো? ভাবির তো 8 মাস রানিং। কাল ডাক্তারের কাছে গিয়েছিল। চেক আপের পর ডাক্তার নাকি বলেছে ছেলে হবে। ও তাই তো, বিয়ের মাঝখানে ভাবি কেমন ঢিলেটিলা সাজ দিয়েছিল, দেখে তো বোঝা যায়নি প্রেগনেন্ট উনি। তবে তোমাদের বাসায় গিয়ে একটু খটকা লেগেছিল আমার। হ্যাঁ, ভাবিকে দেখে কেন জানি বোঝা যায় না উনি প্রেগনেন্ট। পেটও তেমন ফুলেনি, ভালো করে খেয়াল করলে বোঝা যায় আর কি। আমিও মা হব সাদাত, প্লিজ। বললাম তো হবে। আমি কিন্তু সেমিস্টারের পর আর কোনো কথা শুনবো না। পাগলি, তুমি জানো ভাবির বিয়ের 3 বছর পর সাদাত পেটে এসেছিল, আর তোমার ভাবির প্রথম বাচ্চা তো বিয়ের 3 বছর পর হয়েছিল, আর এখনকারটা তাও 3 বছর পর। তার মানে তোমার ভাবির বিয়ের 6 বছর পর মা ডাক শুনবে। সে বাচ্চাটা যদি তোমার মতো ভালোভাবে হতো, তবে তবুও বিয়ের 3 বছর পর মা ডাক শুনতো তিনি। নৌসিন অবাক হয়ে প্রশ্ন করল, কি? তুমি কি আমাকে 6 বছর পরে মা ডাক শোনাবে? এখন তোমার 22, আরও 6 বছর পর তো 28 হবে। বর্তমানে প্রায় সব মেয়েই পড়ালেখা শেষ করে 25-26 ইয়ারে বিয়ে করে আর 2-3 বছর পর বেবি নেয়। তো কি হলো, সবার 27-28-এ বেবি হলো কিনা? এই, এটা কিন্তু আমাকে বলনি তুমি। তুমি না একটু আগে আরবকে বললে ওর সাথে আমার মেয়ের বিয়ে দেবে। ওর তো সামনে জুন, এই 5 বছর হবে। এখন যদি আমার একটু ইস্যু আসে, সেটা তো হতে আরও 9 মাস লাগবে তো। সে তো এমনি আরবের 6 বছরে ছোট হয়ে যাবে। আর তুমি কি না বলছো আরও 6 বছর পর, তার মানে সে আরবের 12 বছরের ছোট হবে। সাদাত নৌসিনকে আরও শক্ত করে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলছে, তুমি কি এক্ষুনি তোমার ছেলে মেয়ের বিয়ে নিয়ে ভাবছো? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।